अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ालल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम। Dear learners, class 6, welcome to At-Tadriz Online Madrasa. You are cordially welcome to this madrasa. প্রিয় শিক্ষার্থী, কাছে এবং দূরের যে যেখান থেকে দেখতেছো সবাইকে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে আত-তাদরিস অনলাইন মাদ্রাসায়। বাংলাদেশের আনাচে কানাচে যে যেখান থেকে ক্লাস 6 এর আমাদের সাথে জয়েন করেছো সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে ক্লাস 6 তোমাদের জন্য আমি যে একটা ক্লাস উপস্থাপন করব সেটা হলো টেন্সের উপরে। আজকে আমি দুটো জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হলো টেন্স আর হলো কিভাবে তুমি প্যারাগ্রাফ লিখতে পারবা, খুব সহজে প্যারাগ্রাফ লিখতে পারবা, এই টেকনিকটা আমি দেখাবো। দুটো টেকনিক দেখাবো। প্রথম হলো টেন্স। টেন্সটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি গ্রামারের যে কোনো আইটেম করতে গেলে তোমাকে টেন্স জানতে হবে, এই কারণে টেন্স নিয়ে আলোচনা করব। তারপরে হলো প্যারাগ্রাফ। তোমাদেরকে রাইটিং পার্টে প্যারাগ্রাফ লিখতে হয়, এসে লিখতে হয়, কম্পোজিশন লিখতে হয়, স্টোরি লিখতে হয়, অ্যাপ্লিকেশন লিখতে হয়, লেটার লিখতে হয়। সো তোমরা লেখার টেকনিকটা যদি দেখো তাহলে খুব সহজে তোমরা কি করতে পারবা, যে কোনো রাইটিংয়ের আনসার করতে পারবা। এবং এই টেকনিকটা বুঝলে, একটা টেকনিক দেখলে তোমরা অনেকগুলো টপিকের উপরে বা অনেকগুলো সাবজেক্টের উপরে বা অনেকগুলো নামের উপরে তোমরা প্যারাগ্রাফ বানাতে পারবা। সো প্রথমে আমি সেটাই দেখাবো, তোমাদের রাইটিং পার্টটা দেখাবো, যাতে করে তোমরা যে কোনো প্যারাগ্রাফ সহজে লিখতে পারো। সো তার আগে তোমরা একটু আমাকে বলো যে তোমরা কেমন আছো সবাই। আচ্ছা, এবার দেখে নেই তোমরা কে কে আছো এখানে। প্রথমে মোহাম্মদ আবদুল্লাহ জয়েন করেছে, সাদিয়া ইসলাম ইমা, এমডি হাসান, মোহাম্মদ আবদুল্লাহ। তোমরা কে কোন ক্লাসের এটা একটু আমাকে কমেন্টসে জানাও, এবং কে কোন মাদ্রাসা থেকে এখানে এসেছো একটু কমেন্টসে আমাকে জানাও। তোমাদের মাদ্রাসার নাম এবং কে কোন ক্লাসে পড়ো এটা একটু মেনশন করো। আই ওয়ান্ট টু সি ইয়োর কমেন্টস হিয়ার। যারা সালাম দিয়েছো তোমাদের সবাইকে ওয়ালাইকুম সালাম। এবং সো আজকে আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ বানানো শেখাবো। দেখো কত সহজে প্যারাগ্রাফ বানানো যায়। প্যারাগ্রাফ বানানোর জন্য একটা সূত্র আমরা দেখব। একটা সূত্রকে
মেনটেন করে, একটা সূত্রকে ফলো করে, একটা সূত্রকে অনুসরণ করে তুমি একটা প্যারাগ্রাফ বানাতে পারবা। সেই সূত্রটা কি? সূত্রটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। মনির ভাই এদিকে আসেন। মনির ভাই একটু এদিকে আসেন, কাজ করে না তো। জাস্ট এ মিনিট প্লিজ ওয়েট। A little bit technical problem is here, so please wait for a while. যদি কেমনে আচ্ছা এখান থেকে নিব তাহলে হবে, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে সূত্রটা আমরা একটু দেখে নেই। আই ইট রাইস, এটা হলো একটা সূত্র। এটা একটা সূত্র। আই ইট রাইস, সূত্র। আচ্ছা, আপাতত এইটুকু আমরা খেয়াল রাখি যে আই ইট রাইস এটা একটা সূত্র। এটা দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ বানাবো খুব সহজে, এটাকে ফলো করব, ঠিক আছে। আই এটা হলো কি সাবজেক্ট, আই আই মানে আমি, ঠিক আছে। আর ইট মানে খাওয়া, ভার্ব, ক্রিয়া। সো ইটের জায়গায় ইট হবে, মানে ভার্ব হবে, ক্রিয়া হবে, বাংলায় বলে ক্রিয়া। রাইস অবজেক্ট, সো এখানে অবজেক্ট হবে, মানে ভার্বের পরে অবজেক্টটা বসাতে হয়। তো আমরা এখন দেখি যে এটাকে কিভাবে সেট করা যায়, এটাকে সেট করে বা এটাকে ধরে কিভাবে একটা শর্ট কম্পোজিশন বানানো যায়। প্রথমে আমরা কতগুলো ভার্ব দেখে নিই। যেমন মনে করো ঘুম থেকে ওঠা ইংরেজি কি তোমরা জানো? ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা ইংরেজি কি? ঘুম থেকে ওঠা ইংরেজি হলো ঘুম থেকে ওঠা ইংরেজি হলো গেট আপ। ওকে, ঘুম থেকে ওঠা ইংরেজি কি? গেট আপ। আচ্ছা, ঘুম থেকে ওঠার পর আমরা কি করি? ঘুম থেকে ওঠার পর আমরা হাত মুখ ধৌত করি। ধৌত করা ইংরেজি কি জানা আছে? ধৌত করা ইংরেজি হলো ওয়াশ। তারপরে ধৌত করা ইংরেজি হলো ওয়াশ।
তাহলে ঘুম থেকে ওঠা ইংরেজি কি? ঘুম থেকে ওঠা ইংরেজি হলো গেট আপ। এখন যদি বলি যে আমি ঘুম থেকে উঠি, এটার ইংরেজিটা কি হবে তোমরা কি বলতে পারবা? আমি ইংরেজি তো বললাম আই, তাহলে বলো তো আমি ঘুম থেকে উঠি ইংরেজিটা কি হবে? সবাই কমেন্টসে পাঠিয়ে দাও। আমি ঘুম থেকে উঠি ইংরেজিটা কি হবে? জাস্ট কমেন্ট হিয়ার। হ্যাঁ, পাঠাও। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। আমি ঘুম থেকে উঠি, আমি ঘুম থেকে উঠি কি হবে? গেট আপ মানে ঘুম থেকে ওঠা, তাহলে আমি ঘুম থেকে উঠি, এটা হবে আই গেট আপ। ঠিক আছে। তারপরে ধৌত করে ইংরেজি কি? ওয়াশ। যদি বলে আমি ধৌত করি তাহলে হবে আই ওয়াশ। ওকে। আবার আরেকটা জিনিস, তাহলে ঘুম থেকে উঠে ইংরেজি হলো গেট আপ, আমি ঘুম থেকে উঠি আই গেট আপ। তাহলে এই আই থেকে নিলাম আই, ইট থেকে নিলাম এই যে ভার্ব গেট আপ, আর রাইসের জায়গায় আমরা বসাবো আমি ঘুম থেকে উঠি কয়টায়, এই রাইসের জায়গায় সেটা বসাবো অ্যাট 6 AM। তাহলে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি ইংরেজিটা কি হবে? আই গেট আপ অ্যাট 6 AM। এইভাবে বানাতে হবে। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসাতে হবে, ভার্বের জায়গায় ভার্ব বসাতে হবে, অবজেক্টের জায়গায় বাক্যের বাকি অংশ বসাতে হবে, বা এটাকে এক্সটেনশন বলে। তাহলে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, আই গেট আপ অ্যাট 6 AM। ঠিক এইভাবে এখন সিরিয়ালটা মেনটেন করতে। ঘুম থেকে ওঠার পর আমরা কি করি? আমরা ধৌত করি, বা হ্যাঁ ধৌত করি। কি ধৌত করি? বা আমরা ব্রাশ করি, তাই না? ব্রাশও আমরা বলতে পারি, তাহলে আই ব্রাশ হবে। আমি ধৌত করি কি হবে? আই ব্রাশ হবে। আবার একটু লিখি। আমরা যেটাকে ফলো করে লিখবো সেটা হলো আই ইট রাইস। ওকে, আই ইট রাইস। এবার এই ইটের জায়গায় আমরা কি বসাবো? গেট আপ। আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। আচ্ছা, সকাল 6টায় এই রাইসের জায়গায় বসাবো সকাল 6টায়। এটা হলো এক্সটেনশন। তাহলে এখানে আমরা কি বসাবো? এখানে বসাবো at 6 AM। ওকে। আর আচ্ছা, এই জায়গায় বসাবো এই মানে আই সাবজেক্ট বসাবো, আর ভার্বটা যেখানে আমরা বসাবো এই যে এটা হলো গেট আপ। গেট আপ। ঠিক আছে, আমি কালার করে দিয়েছি। তাহলে এখানে ব্লু কালারটা হবে আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি অ্যাট 6 AM। তারপর আমরা কি করি? আমরা ব্রাশ করি, তাই না? তাহলে আমি ব্রাশ করি কি হবে? আমি এখানে তো আই হবে, ব্রাশ করা এটা একটা ভার্ব ক্রিয়া, তাহলে আমি ব্রাশ করি কি হবে? এটা হবে আই ব্রাশ। আই ব্রাশ, আমি ব্রাশ করি। তাহলে এখানে সাবজেক্ট হলো আই, ভার্বটা আমরা বসালাম ব্রাশ, আই ব্রাশ। সূত্র অনুযায়ী আমরা করতেছি। বাকি কি আছে? রাইস। রাইসের জায়গায় আমরা কি বসাবো? রাইসের জায়গায় বসাবো আমরা কি ব্রাশ করি সেটা বসাবো। ব্রাশ করি কি? ব্রাশ করি টিথ। কার টিথ? আমি তো আমার দাঁত ব্রাশ করি, তাহলে এটা হবে মাই টিথ। মাই টিথ। টুথ মানে একটা দাঁত, আর টিথ মানে অনেকগুলো দাঁত। তাহলে আমার তো অনেকগুলো দাঁত আছে, এই কারণে টিথ হবে। তাহলে আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজে। এখানে কি করতেছি আমরা? আমরা কিন্তু এই এই সূত্রটাকে আমরা ফলো করতেছি, আই ইট রাইস। এই সূত্রটাকে ফলো করে কিন্তু আমরা বাক্য তৈরি করেছি। অলরেডি আমাদের 2টা বাক্য তৈরি করা হয়ে গেছে। আর এই সিরিয়ালটা তোমরাও জানো যে এর ব্রাশ করার পর কি করো, তারপরে কি করো, অর্থাৎ সারা দিনের অ্যাক্টিভিটিস গুলো এখানে আমি তৈরি করতেছি শুধুমাত্র একটা বাক্য দিয়ে, আই ইট রাইস দিয়ে। আই ইট হলো একটা সূত্র, এটাকে ধরে ধরে আমরা বাক্য বানাচ্ছি। অলরেডি 2টো বাক্য বানানো হয়ে গেছে। এখন আমরা কি করব? তাহলে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, আই গেট আপ অ্যাট 6 AM। তারপরে আমরা কি করি? আমি আমি দাঁত ব্রাশ করি, তাহলে আই ব্রাশ মাই টিথ। তারপরে কি করি? তারপরে আমরা অজু করি। অজু করে ইংরেজি কি জানা আছে? অজু করে ইংরেজি হলো মেক অ্যাবলুশন। মেক অ্যাবলুশন। মেক অ্যাবলুশন মানে অজু করা।
তাহলে তারপর আমি কি করি, আমি অজু করি, আই মেক অ্যাবলিউশন। সূত্র অনুযায়ী হয়েছে কিনা, আই তো যেরকম আছে সবগুলোর ক্ষেত্রেই আই থাকবে, যেহেতু এটা আমার ডেইলি লাইফ। ইটের জায়গায় এগুলো সব কিন্তু ভার্ব, গেট আপ, ব্রাশ, মেক অ্যাবলিউশন, এগুলো সব ভার্ব বা ক্রিয়া, ঠিক আছে। তাহলে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, আই গেট আপ অ্যাট 6 AM। তারপরে কি করি, আমি আমার দাঁত মাজি, আই ব্রাশ মাই টিথ। তারপরে কি করি, আমি অজু করি, আই মেক অ্যাবলিউশন। এরপরে কি করি, অজু করার পর নামাজ পড়ি। নামাজ পড়া ইংরেজি কি, নামাজ পড়া ইংরেজি হলো সে প্রেয়ার। তাহলে আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার। সে প্রেয়ার, আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার। আই সে প্রেয়ার, আমি নামাজ পড়ি। নামাজ পড়ার পর আমরা কি করি, আমরা কোরআন তেলাওয়াত করি। তাহলে কোরআন তেলাওয়াত করা ইংরেজি কি, তেলাওয়াত করা ইংরেজি হলো রিসাইট। রিসাইট, তাহলে আমি তেলাওয়াত করি, আই রিসাইট। এখান থেকে নিচ্ছি আই, ভার্বটা হলো রিসাইট, আই রিসাইট, আমি তেলাওয়াত করি। আমি কি তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, আই রিসাইট দা হোলি কোরআন। তাহলে রাইসের জায়গায় বসাবো দা, দা হোলি কোরআন। কোরআনটা অবশ্যই বড় হাতের দিতে হবে। আই রিসাইট দা হোলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। তারপরে আমরা কি করি, পবিত্র কোরআন তেলাওয়াত করার পর আমরা কি করি, আমরা সকালের নাস্তা খাই। নাস্তা খাওয়া, নাস্তা খাওয়া ইংরেজি কি, খাওয়া। খাওয়া ইংরেজি কি, খাওয়া ইংরেজি ইট, তবে টেক ব্যবহার করলে এটা আরেকটু স্মার্টার লাগবে, ভালো শোনাবে। ইট একদম সাদা মাটা সোজা সাপটা ইট হয়, খাওয়া ইংরেজি ইট হয়, কিন্তু আমরা টেক ব্যবহার করব। তাহলে আমি নাস্তা খাই, ইংরেজিটা হবে আই টেক, আই টেক মাই ব্রেকফাস্ট হবে। হ্যাঁ, আই টেক, আমি নাস্তা খাই, কি হবে, আই টেক, কি খাই, মাই ব্রেকফাস্ট। তাহলে এখানে মাই ব্রেকফাস্ট দিয়ে দেব, আই টেক মাই ব্রেকফাস্ট। নাস্তা খেলাম, নাস্তা খাওয়ার পর আমরা কি করি, নাস্তা খাওয়ার পর আমরা মাদ্রাসায় যাই, যাই। তাহলে যাওয়া ইংরেজি কি, গো। যাওয়া ইংরেজি কি, যাওয়া ইংরেজি হলো গো। তাহলে আমি যাই, সাবজেক্টটা কিন্তু আই, ভার্বটা নিলাম কি, গো, আই গো। কোথায় যাই, এবার রাইসের জায়গায় বসাবো, যেই জায়গায় যাই এক্সটেনশনটা আমরা বসাবো। তাহলে আমি মাদ্রাসায় যাই, কি হবে, আই গো টু মাদ্রাসা। মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাই, আই গো টু মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসায় যাওয়ার পর আমরা কি করি, মাদ্রাসায় যাওয়ার পর আমরা ওইখানে পড়াশোনা করি। তাহলে আমি পড়াশোনা করি, পড়াশোনা করা ইংরেজি কি, পড়াশোনা করা ইংরেজি হলো স্টাডি। তাহলে আমি পড়াশোনা করি, আই স্টাডি, আই স্টাডি। কোথায়, মাদ্রাসায়, আই স্টাডি দেয়ার দিতে পারি, দেয়ার মানে সেখানে। তাহলে আই স্টাডি দেয়ার, আই স্টাডি দেয়ার, আমি সেখানে পড়াশোনা করি। এই পর্যন্ত। হ্যাঁ, তারপরে কি করি, পড়াশোনা করার পর আমরা কি করি, এই বাক্যগুলো এইখানে আমি লিখে দিচ্ছি। পড়াশোনা করি, পড়াশোনা করার পর আমরা কি করি, আমরা বাসায় ফিরি। ফেরা, ফেরা ইংরেজি কি, ফেরা ইংরেজি হলো, এটা একটু এইখানে লিখতেছি আমি, ফেরা ইংরেজি হলো রিটার্ন। রিটার্ন মানে কি, ফেরা। তাহলে আমি ফিরি, আই রিটার্ন, আমি ফিরি, কি হবে, আই রিটার্ন। কোথায় ফিরি, আমি বাসায় ফিরি, তাহলে অ্যাট হোম। আমি বাসায় ফিরি, আই রিটার্ন অ্যাট হোম, আমি বাসায় ফিরি। দেখো সাবজেক্ট ঠিক আছে কিনা, আই ভার্বের জায়গায় আমরা বসালাম কি, রিটার্ন, আর অবজেক্টের জায়গায় বসালাম অ্যাট হোম। তাহলে আমি বাসায় ফিরি, আই রিটার্ন অ্যাট হোম। আমরা কিন্তু একটা সূত্র দিয়ে করতেছি, আই ট্রাইস দিয়ে এই বাক্যগুলো বানালাম। তাহলে বাসায় ফিরি, আই রিটার্ন অ্যাট হোম। বাসায় ফেরার পর আমরা কি করি, বাসায় ফেরার পরে আমরা ফ্রেশ হই। ফ্রেশ হওয়া ইংরেজি কি, ফ্রেশ হওয়া ইংরেজি হলো, মানে বিকাম মানে হওয়া। হ্যাঁ, বিকাম মানে হওয়া। আর ফ্রেশ ইংরেজিটা কি হবে, এটা এক্সটেনশনের জায়গা হবে, ফ্রেশ, FRESH। তাহলে আমি ফ্রেশ হই, আই বিকাম ফ্রেশ। বাসা থেকে এসে আমরা হাত মুখ ধুতে করি, ফ্রেশ হই, তাহলে আই বিকাম ফ্রেশ। তারপর আমরা কি করি, এরপর আমরা জোহরের নামাজ পড়ি। তাহলে আমি নামাজ পড়ি, নামাজ পড়া ইংরেজি কি, নামাজ পড়া ইংরেজি হলো সে
সে প্রেয়ার, সে প্রেয়ার। তাহলে আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার হবে। নামাজ পড়ার পর আমরা কি করি? আমরা আমরা দুপুরের খাবার খাই, লাঞ্চ খাই। তাই খাওয়া ইংরেজি কি? খাওয়া ইংরেজি এখানে আমরা টেক ব্যবহার করব। টেক কি খাই? লাঞ্চ। লাঞ্চ হলো LUNCH। এটা হবে এই অবজেক্টের জায়গায়, রাইসের জায়গায়। তাহলে আই টেক লাঞ্চ, আমি লাঞ্চ খাই। হ্যাঁ, ওয়েক আপ এবং গেট আপ দুইটি হয়। ওয়েক আপ এবং গেট আপ বোথ আর কারেক্ট, ঘুম থেকে ওঠা। তাহলে আমি লাঞ্চ খাই, আই টেক লাঞ্চ। তারপরে কি করি? লাঞ্চ, এরপরে আমরা বিশ্রাম করি। বিশ্রাম করা ইংরেজি কি? বিশ্রাম করা, বিশ্রাম নেওয়া, নেওয়া ইংরেজি হলো টেক। তাহলে আমি নেই, আমি কি নেই? আমি বিশ্রাম নেই। তাহলে বিশ্রাম ইংরেজিটা দিয়ে দেবো আই টেক বিশ্রাম, আই টেক রেস্ট হবে, আমি বিশ্রাম নেই। তারপরে কি করি? আসরের নামাজ পড়ি। নামাজ পড়ার কথা যেহেতু একবার বলছি, তাহলে তোমরা এটা নিজেরা বানাতে পারবা। আই সে আসর প্রেয়ার। তারপর কি করি? আমরা খেলাধুলা করি। খেলাধুলা করে ইংরেজি কি? খেলাধুলা করে ইংরেজিটা হলো প্লে। আই প্লে মানে আমি খেলি, আই প্লে আমি খেলি। এখানে একটা জিনিস অ্যাড করতে পারো, যেহেতু বন্ধু বান্ধবের সাথে আমরা খেলাধুলা করি, তাহলে কি হবে? আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস। তাহলে আমি খেলাধুলা করি, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। তারপর আমরা কি করি? এরপর আমরা সন্ধ্যার নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি। তাহলে আই সে প্রেয়ার, আই সে মাগরিব প্রেয়ার। তারপর আমরা কি করি? আবার পড়াশোনা করি। তাহলে আই স্টাডি, আই স্টাডি। তারপর কি আচ্ছা, আমি পড়াশোনা করি, আমি 2 ঘন্টা পড়াশোনা করি। তাহলে 2 ঘন্টা ইংরেজিটা কি? পড়াশোনা করা ইংরেজি আমরা জানি স্টাডি। তাহলে আমি পড়াশোনা করি, আই স্টাডি, আই স্টাডি। কয় ঘন্টা পড়ি? ফর 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা পড়ি। ফর 2 আওয়ার্স মানে কি? ফর 2 ঘন্টা আর কি। ফর 2 আওয়ার্স মানে 2 ঘন্টা ধরে পড়াশোনা করি। তাহলে আমি 2 ঘন্টা পড়াশোনা করি, আই স্টাডি ফর 2 আওয়ার্স। তারপর আমরা কি করি? আমরা রাতের খাবার খাই। তারপর আমরা কি করি? আমরা ঘুমাই। তাহলে আই স্লিপ অ্যাট লাস্ট। ঘুমানো ইংরেজি কি? ঘুমানো ইংরেজি হলো স্লিপ। তাহলে স্লিপ, আই স্লিপ সব শেষে, সব শেষে ইংরেজিটা হবে অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট। তাহলে দেখো এইখানে ছোট করে আর কি আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ কিন্তু বানিয়ে দেখালাম। কিভাবে? শুধুমাত্র আই ট্রাইসটাকে ফলো করে। আই এর জায়গায় আই সাবজেক্টটা থাকলো, আর ইটের জায়গায় ইট হলো ভার্ব। এইখানে সবগুলো ভার্ব আছে। রাইস হলো অবজেক্ট, সবগুলো অবজেক্ট। এই যে বেগুনি কালারের। সো এটা হলো ডেইলি লাইফ। এইটা যদি তোমরা বলতে পারো, এটা দিয়ে আরো অনেক টপিক বানাতে পারবা, সেটা আমি দেখাবো ধীরে ধীরে। এখন এইটা তোমরা করতে পারবা কিনা সেটা একটু আমাকে কনফার্ম করো। তোমরা আমার সাথে এখন একটু বলো, আমার সাথে কেমনে বলবা? বলো, আমি ঘুম থেকে উঠি, ইংরেজিটা কি হবে বলো তো? আমি ঘুম থেকে উঠি, ইংলিশটা কি হবে? আমি ঘুম থেকে উঠি, ইংলিশটা কি হবে? আই গেট আপ। আমি হাত মুখ ধুতো করি, আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। আমি ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। আমি অজু করি, আই মেক অ্যাবলুশন। আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার। আমি কোরআন তেলাওয়াত করি, আই রিসাইট দ্য হোলি কোরআন। আমি নাস্তা খাই, আই টেক মাই ব্রেকফাস্ট। আমি মাদ্রাসায় যাই, আই গো টু মাদ্রাসা। আমি পড়াশোনা করি সেখানে, আই স্টাডি দেয়ার। আমি বাসায় ফিরি, আই রিটার্ন অ্যাট হোম। আমি ফ্রেশ হই, আই বিকাম ফ্রেশ। আমি জোহরের নামাজ পড়ি, আই সে মাই জোহর প্রেয়ার। আমি লাঞ্চ খাই, আই টেক লাঞ্চ। আমি বিশ্রাম নেই, আই টেক রেস্ট। আমি বন্ধুদের সাথে খেলাধুলা করি, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। আমি 2 ঘন্টা রাতে পড়ি, আই স্টাডি ফর 2 আওয়ার্স অ্যাট নাইট। অবশেষে আমি ঘুমাই, আই স্লিপ অ্যাট লাস্ট। তো এইখানে যদি তুমি শুধু সাবজেক্টটা চেঞ্জ করো, আই এর জায়গায় যদি উই বসাও, তাহলে দেখবা যে এখানে আবার অনেকগুলো বাক্য হয়ে যাবে, আমাদের সবার ডেইলি লাইফ হয়ে যাবে। এইখানে আই এর জায়গায় যদি ইউ ব্যবহার করি, এখানে আই না হয়ে যদি আমরা ইউ ব্যবহার করি, যেমন এটা ইউ হলো, তাহলে কি হবে? ইউ মানে তুমি। তাহলে তোমার ডেইলি লাইফটা আমি বলতেছি। যেমন ইউ গেট আপ অ্যাট 6 AM, তুমি সকাল 6টায় ঘুম থেকে ওঠো। ইউ গো টু ওয়াশরুম, তুমি ওয়াশরুমে যাও। ইউ মেক অ্যাবলুশন, তুমি অজু করো। ইউ ব্রাশ ইউর টিথ, তুমি দাঁত ব্রাশ করো। ইউ টেক ব্রেকফাস্ট,
তুমি নাস্তা খাও। ইউ গো টু মাদ্রাসা, তুমি মাদ্রাসায় যাও। ইউ রিটার্ন এট হোম, তুমি বাসায় ফেরো। ইউ সে ইউর জোহর প্রেয়ার, তুমি জোহরের নামাজ পড়ো। ইউ টেক ইউর লাঞ্চ, তুমি লাঞ্চ খাও। ইউ টেক রেস্ট, তুমি বিশ্রাম নাও। ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তুমি বন্ধুদের সাথে খেলো। ইউ সে ইউর আসর প্রেয়ার। ইউ স্টাডি ফর 2 hours, অ্যাট লাস্ট ইউ স্লিপ। এইভাবে তোমার সম্পর্কে বলা হয়ে গেল। ঠিক এইভাবে এই সাবজেক্টটাকে চেঞ্জ করে যদি আমরা হি বসাই, তাহলে মানে তুমি কারোর সম্পর্কে, যেমন তোমার বাবার সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাবা সারাদিন কি করে, তাহলে তুমি এইটা বলবা যে হি গেটস আপ at 6 a.m., then he brushes his teeth, then he goes to washroom, then he makes ablution, then he says his fajr prayer, then he takes his breakfast, then he goes to office. এখানে দেখো প্রত্যেকটা ভার্বের সাথে আমি এস বা ইয়ে যোগ করছি। সো তোমরাও এইভাবে এস অথবা ইয়ে যোগ করবা, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তারপরে কি, হি গোজ টু অফিস, সে অফিসে যায়। হি রিটার্নস অ্যাট হোম অ্যাট 5 p.m., সে সন্ধ্যা 5টায়, বিকেল 5টায় বাসায় ফিরে। হি টেক্স রেস্ট, সে বিশ্রাম নেয়। হি টেক্স আসর প্রেয়ার, সে আসরের নামাজ পড়ে। হি সেজ আসর প্রেয়ার, সে আসরের নামাজ পড়ে। হি টেক্স স্ন্যাক্স, সে নাস্তা খায়। হি হি ব্রাউজেস মোবাইল ফোন, সে মোবাইল ব্রাউজ করে। হি টেক্স ডিনার, সে রাতের খাবার খায়। হি স্লিপস অ্যাট লাস্ট, সে সবশেষে ঘুমায়। হয়ে গেল তুমি তার সম্পর্কে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার মায়ের সম্পর্কে কিছু বলো, তাহলে এই মানে আয়ের জায়গায় খালি মাই মাদার বসাই দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আয়ের জায়গায় খালি মাই মাদার বসাই দিলে হয়ে যাবে। তো মাই মাদার যদি বসাই দাও, তাহলে মাই মাদার দিয়ে তোমার মার সম্পর্কে কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে গেল। মাই ফাদার যদি আয়ের জায়গায় বসাই দিয়ে দাও, তাহলে মাই ফাদার সম্পর্কে একটা প্যারাগ্রাফ হয়ে গেল। মাই ফাদারের পরে মাই ব্রাদার দিয়ে যদি তুমি এই আয়ের জায়গায় বসাও, তাহলে তোমার ব্রাদার বা ভাইয়ের সম্পর্কে বলা হয়ে গেল। তোমার সিস্টার সম্পর্কে এভাবে তুমি বলতে পারলা, তোমার টিচার সম্পর্কে এভাবে বলতে পারলা, তারপরে তোমার একজন ফ্রেন্ড সম্পর্কে বলতে পারলা। মনে করো তুমি তোমার বাবার সম্পর্কে বললা, তোমার মায়ের সম্পর্কে বললা, তোমার বোনের সম্পর্কে বললা, তোমার ভাইয়ের সম্পর্কে বললা, তোমার টিচার সম্পর্কে বললা, তোমার একজন বন্ধু সম্পর্কে বললা। তুমি 6 জন সম্পর্কে যদি, একজনের সম্পর্কে যদি তুমি 20টা বাক্য বানাও, 6 জনের সম্পর্কে কয়টা হয়? 6 20 120টা বাক্য হয়ে যায়। 120টা বাক্য কিন্তু তোমার অনেক বড় একটা প্যারাগ্রাফ হয়ে যায়। তো এখানে এটা তো আমি শুধু ডেইলি লাইফটা দেখলাম। এখন টপিকটা যদি আমি তোমাদেরকে চেঞ্জ করে অন্য একটা টপিক দেই, তোমাদের যদি ডেইলি অ্যাক্টিভিটিসের পরিবর্তে যদি দেই আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠা, তোমার ফেভারিট গার্ডেন সম্পর্কে যদি কিছু বাক্য বানাতে বলি, সেটাও যদি আমি দেখাই দিই, তোমরা এভাবে বানাতে পারবা। তারপরে তোমাদেরকে আরো যে কোনো টপিক সম্পর্কে যদি বানাতে দিই, সেটা তোমরা বানাতে পারবা এই টেকনিকে। জাস্ট এরকম টেকনিক ফলো করে করে তোমাদেরকে শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ বানাতে হবে। ওকে, তো আজকের যে শর্ট কম্পোজিশন যে প্যারাগ্রাফটা বানালাম, এটা হলো ডেইলি লাইফ সম্পর্কে। ডেইলি লাইফ সম্পর্কে কার? তোমার, তোমার মায়ের, তোমার বাবার, তোমার বোনের, তোমার বন্ধুর, তোমার টিচার, তোমার দাদার, তোমার দাদি, তোমার নানার, তোমার নানির। এভাবে তুমি যার সম্পর্কে বলতে, বা অন্য যে কোনো একজন ব্যক্তির সম্পর্কে তুমি বলতে চাও, এটার মাধ্যমে কিন্তু এই সিরিয়ালে তুমি বলে যাইবা, তাহলে প্যারাগ্রাফ হয়ে যাবে। আর সবার কথাগুলো যদি তুমি একসাথে নিয়ে আসো, তো বিশাল বড় একটা রচনা হয়ে যাবে। দেখো, এই একটা ক্লাসেই কিন্তু তোমরা প্যারাগ্রাফ শিখতে পারছো। এই প্যারাগ্রাফটা আর মুখস্থ করার কি প্রয়োজন আছে? আমার তো মনে হয় না যে এটা আর মুখস্থ করতে হবে। এভাবেই মূলত শিখতে হয়, রাইটিংটা এভাবে শিখতে হয়। তো যেহেতু তোমরা শিখছে পরে, এখানে ছোট সহজ সহজ ওয়ার্ড দিয়ে আমি তোমাদেরকে ডেইলি লাইফটা আজকে শিখালাম। এই প্যারাগ্রাফটার নাম হলো ডেইলি লাইফ। ডেইলি লাইফটা আমি তোমাদেরকে শিখালাম। তোমরা ভিডিওটা আবার দেখবা এবং এইভাবে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে করে নিজের ডেইলি লাইফ, নিজেদের মা বাবার, নিজেদের ভাই বোনের, বন্ধু, আত্মীয় স্বজন, যে কারো নাম দিয়ে তোমরা এভাবে কমপক্ষে 10 জন সম্পর্কে তুমি ডেইলি লাইফটা বানাবা। 10 জন আলাদা আলাদা করে 10 জনের সম্পর্কে বানাবা। দেখবা কত লাইন তুমি বানাতে পারো। হ্যাঁ, বানিয়ে এটা তোমাদের HW থাকবে, এখানের গ্রুপে পাঠিয়ে দেবা। এই হলো তো, এই দেখালাম তোমাদের রাইটিং পার্টটা। দেখো, এইভাবে যদি তোমরা রাইটিং পার্ট প্র্যাকটিস করো, জীবনে আর পড়া লাগবে না। 6 থেকে যদি তুমি নিজে নিজে বানিয়ে লিখতে পারো, তাহলে অন্য অন্য ক্লাসে গিয়ে তো তুমি বিশাল কিছু করতে পারবা। তোমার কোনো তত বেশি পড়াশোনা করতে হবে না, অত কষ্ট করতে হবে না। সো রাইটিং পার্টটা এইটুকুই দেখালাম। পরবর্তীতে ইনশাল্লাহ আরো বেশি দেখাবো, তখন আরো বেশি এক্সপার্ট হবা। এখন আমি তোমাদেরকে দেখাবো টেন্স। টেন্সটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ গ্রামারের যে কোনো আইটেম বুঝতে গেলে তোমাদেরকে টেন্স জানতে হবে। চলো টেন্সটা একটু দেখাই দিই তাহলে। এটা তাহলে কেটে দিলাম।
টেন্স। টেন্স কাকে বলে? টেন্স মানে হলো সময় বা কাল। এটা তিন প্রকার, একটা হলো প্রেজেন্ট টেন্স, আর একটা হলো পাস্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স। একটা বর্তমানকাল, একটা অতীতকাল, আর একটা হলো ভবিষ্যৎকাল। একটা বর্তমানকাল, একটা অতীতকাল, আর একটা হলো ভবিষ্যৎকাল। মানে তিনটা সময়ই তো আমাদের থাকে নর্মালি, একটা অতীতের, একটা এই যে এখন বর্তমানের, আর একটা ভবিষ্যতে, ভবিষ্যতে তুমি কি করবা। সো এই তিনটারে আবার ভাগ করা হয়েছে, প্রত্যেকটাকে আবার চার ভাগে। প্রত্যেকটাকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে? প্রত্যেকটাকে ভাগ করা হয়েছে আবার চার ভাগে। তাহলে দেখো, এই হলো টেন্স। টেন্স হলো কি? টেন্স হলো সময় বা কাল। কোনো ক্রিয়ার সময় বা কালকে টেন্স বলা হয়। টেন্স তিন প্রকার, কি কি? একটা হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। একটা হলো প্রেজেন্ট টেন্স, আর একটা হলো পাস্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমান। আর ফার্স্ট মানে এটা হলো অতীত, অতীতকাল। আর ফিউচার মানে এটা হলো ভবিষ্যৎকাল। তাহলে এখানে আমরা কি জানলাম? এখানে আমরা জানলাম টেন্স হলো সময় বা কাল। কোনো কাজ করার সময়কে টেন্স বলে। যেমন আমি এখন পড়তেছি, আমি এখন পড়তেছি, যে এখন পড়তেছি, এখন একটা কাজ করতেছি, এটা বর্তমান কাল। আমি গতকাল, গতকাল আমি কোথায় গিয়ে, আমি ইন্ডিয়া গিয়েছিলাম, গতকাল আমি ইন্ডিয়া গিয়েছিলাম। তাহলে এই যে গতকাল গিয়েছিলাম, এটা হলো গতকাল। এটা কি? এটা কি বর্তমান হবে? এটা বর্তমান, আমরা অতীতকাল। যদি বলি যে মুস্তাফিজুর বাংলাদেশ টিম শ্রীলঙ্কা গিয়ে ক্রিকেট খেলবে, খেলবে, এটা কি? এটা হলো ভবিষ্যৎকাল। তাহলে তিন ধরনের, তাই না? আমরা যাই বলে এটা তিন রকমের হবে। আমি কি করি? আমি এখন পড়াই, তাহলে এটা কি? এটা বর্তমান। আর আমি গতকালকে ইন্ডিয়া গিয়ে একটা শাল কিনেছিলাম, শাল কিনলাম, তো তাহলে এটা কি? এটা অতীতকাল। আর বাংলাদেশের ক্রিকেট টিম, ক্রিকেট দল শ্রীলঙ্কা গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে, তাহলে এটা ভবিষ্যৎ। এই যে পার্থক্য, একটা অতীতের কথা বলতেছি, আবার বর্তমানের কথা বলতেছি, ভবিষ্যতের কথা বলতেছি, এটি হলো টেন্স। যেমন তোমরা কালকে কি কি খাইছো? কালকে আমি বিরিয়ানি খেয়েছি, লাঞ্চে আমি বিরিয়ানি খেয়েছি, কালকে বিরিয়ানি খেলাম। আজকে আজকে আমি ভেজিটেবলস খেয়েছি, ভেজিটেবল খাচ্ছি, এখন আমি ভেজিটেবল খাচ্ছি। কালকে আমি আমি কি খাবো? কালকে আমি চাউমিন খাবো, স্প্যাগেটি খাবো, চিকেন চাউমিন খাবো। তাহলে দেখো, খাওয়া দিয়ে তিনটা হয়ে গেল, একটা অতীতে খেলাম, এখন খাচ্ছি, ভবিষ্যতে খাবো। আবার এরকম বলি যে গতকাল আমি দারুন নাজাত মাদ্রাসায় গেছিলাম, এটা গতকালকে কথা বলতেছি। আবার বলতেছি যে আজকে আমি তাদরিসে পড়াচ্ছি, তাহলে যে এখন আবার তাদরিসে আছে। আগামীকাল আমি নোয়াখালী যাব, তাহলে আগামীকালের কথা বলতেছি। তাহলে দেখো তিন রকমের কথা, কিন্তু এই যে তিন রকম, এটাই মানে টেন্সের তিনটা প্রকার, একটা প্রেজেন্ট টেন্স, একটা ফার্স্ট টেন্স, আর একটা ফিউচার টেন্স। তোমরা কি এটুকু বুঝতে পেরেছো? এটা ক্লাস সিক্সের ক্লাস। সো তাহলে টেন্সটা হলো এই তিন প্রকার, একটা প্রেজেন্ট টেন্স, একটা ফার্স্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স। এই প্রতিটা আবার চার প্রকার। প্রতিটা আবার কত প্রকার? প্রতিটা আবার চার প্রকার। এক নম্বরে হলো প্রেজেন্ট ইন্ডি, প্রেজেন্ট ইনডেফিনিট, ইনডেফিনিট। তাহলে প্রথমটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট। দ্বিতীয়টা হলো
প্রেজেন্ট কন্টিনিউয়াস, NUOUS, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরেকটা প্রকার কি? প্রেজেন্ট পারফেক্ট। আরেকটা প্রকার কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট, তাহলে টেন্স হলো তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রেজেন্ট টেন্স আবার কত প্রকার? চার প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এইভাবে পাস্ট টেন্সটাও চার প্রকার। কি কি? পাস্ট ইনডিফিনিট, এবার আমি সংক্ষেপে দিয়ে দিলাম, পাস্ট ইন দিয়ে দিলাম, পাস্ট ইনডিফিনিট। তারপরে কি? পাস্ট কন্টিনিউয়াসের কন্ট দিয়ে দিলাম, কন্টিনিউয়াস। তারপরে কি? পাস্ট পারফেক্ট। তারপরে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে দিলাম। তাহলে পাস্ট টেন্সটা এভাবে চার প্রকার। ঠিক এইভাবে ফিউচারটাও চার প্রকার। কি কি? ফিউচার ইনডিফিনিট, সংক্ষেপে দিয়ে দিলাম, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আরেকটা কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সবগুলোই কিন্তু এই ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটাই একই রকম, প্রকারভেদগুলো একই রকম। শুধু এই যেমন প্রেজেন্ট, যেটা এটার চার প্রকার হলো প্রেজেন্ট ইন্ডি, প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এভাবে পাস্ট ইন্ডি, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এভাবে ফিউচার ইন্ডি, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই হলো মোট 12 প্রকার। এই প্রত্যেকটা প্রকার কিন্তু আমাদের লাগে না, মানে ইংলিশে ব্যবহারের ক্ষেত্রে এগুলো আমাদের লাগে না, তবে রাইটিং এর ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে এই নিয়মগুলো অনেক ক্ষেত্রে মেনটেন করতে হয়। যেমন ভয়েস চেঞ্জ করতে গিয়ে লাগে, বা আরো গ্রামারের কিছু রুলস আছে যেগুলো তোমাদের আছে, সেগুলোতে এগুলো লাগবে। সো এই হলো গিয়ে টেন্সের প্রকারভেদগুলো। এখন এই টেন্সের প্রকারভেদগুলো তোমরা জানছো, এগুলো কোন কোন জায়গায় ব্যবহার, এগুলো এক্ষুনি যদি তোমাদেরকে বলি তাহলে এটা একটু গুলিয়ে যাবে। এখন এটা না বলে তোমরা জাস্ট এই যে 12 প্রকার টেন্স জানছো, এই 12 প্রকার টেন্সটাই জাস্ট একটু মনে রাখবা। ঠিক আছে? তোমাদের এই ক্লাসে কাজটা হলো শুধু টেন্সগুলো জানা, আর কিচ্ছু না। টেন্স বলতে যে একটা কিছু আছে, এটা তোমাদের জাস্ট জানা। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, কি কি, এগুলো জানা। এইটুকু যদি জানতে পারো, দ্যাটস ইট। সিক্সে আর বেশি কিছু লাগবে না। ওকে, তো তাহলে আজকে আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে কিভাবে একটা মানে রাইটিং প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, সেটা আমি তোমাদেরকে দেখালাম। আমি এরপরে দেখালাম তোমাদেরকে টেন্স। টেন্স কাকে বলে? টেন্স বলতে বোঝায় সময় বা কাল, যে কোনো কাজ করার যে সময়, সেটা কি টেন্স বলা হয়। কতগুলো এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়েছি যে 1971 সালে যুদ্ধ করেছিলাম, এটা একটা অতীতের ঘটনা, তাহলে এটা অতীত মানে পাস্ট। তারপরে আমি এখন ইরানে এখন যুদ্ধ চলতেছে, বাংলাদেশ ভারত এখন যে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি চলতেছে। এটা হলো কি, এটা চলতেছে কি, এখন চলতেছে। আর এখন মানে এটা প্রেজেন্ট টেন্স। আর আর কি, আগামীকাল আমি মাদ্রাসায় যাব, আগামীকাল আমি নোয়াখালী যাব, আগামীকাল আমি ফেনী যাব। এই যে আগামীকাল কিছু একটা করব, ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ ইংরেজিটা হলো ফিউচার। তাহলে টেন্সটা হলো তিন প্রকার, একটা প্রেজেন্ট, আর একটা পাস্ট, আর একটা হলো ফিউচার। এই তিনটার বাহিরে মূলত আমরা কথা বলি না, বা যত কথাই বলি এই তিনটার মধ্যেই থাকবে। আবার প্রত্যেকটার প্রকারভেদ আছে, প্রত্যেকটা আবার চার চার ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে বলেছি। প্রেজেন্ট ইনডিফিনিট,
মানে প্রত্যেকটা 4 প্রকার কি কি, একটা ইনডিফিনিট, আর একটা হলো কন্টিনিউয়াস, 3 নাম্বারটা হলো পারফেক্ট, 4 নাম্বার পারফেক্ট কন্টিনিউয়াস। এর সাথে আমরা যদি প্রেজেন্ট যোগ করি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট যোগ, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 4 প্রকার হয়ে গেল। ঠিক এইভাবে পাস্টেরও 4 প্রকার আছে। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট যোগ করলে কি হবে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গেল। ঠিক এইভাবে ফিউচারটাও 4 প্রকার, প্রকারভেদগুলো একই রকম, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার ফিউচার যোগ করো, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এ হলো 12 প্রকার টেন্স। এই টেন্সগুলোই জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তীতে এর স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলো জানতে হয় এবং এগুলো কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় এগুলো জানতে হয়। যেহেতু তোমরা ক্লাস 6-এ পড়ো, এখনই স্ট্রাকচারগুলো বললে তোমাদের এটা একদম তোমরা গুলিয়ে যাবা। তোমাদের আপাতত বেসিক কাজ হলো টেন্সটা মনে রাখা। টেন্স 3 প্রকার, আবার প্রত্যেকটা 4 প্রকার করে, মোট 3 4 12 প্রকার। ঠিক আছে, এই 12 প্রকার টেন্সকে তোমাদের মুখস্থ রাখতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এইভাবে তোমরা যদি এটা মেনটেন করো তোমাদের টেন্সটা মুখস্থ হয়ে যাবে। তোমাদের ক্লাসটা কেমন লাগছে কমেন্টসে সবাই একটু জানাবা, আর ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ইনফর্ম করবা আর তাদের ভর্তি হওয়ার জন্য। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।